আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদেরকে জানাবো হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতেই শিরোনাম। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বললেন কাদের। এরপর থাকছে শুক্রবার দেশে ফিরবেন বিএনপির নেতা আমির খসরু। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা। আরও থাকছে মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব বর্ণা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে আহ্বান করছি। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বললেন কাদের। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ এবং মানসম্মত সম্পর্ক চাই। সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করব। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক রাখবো না। সিলেট অঞ্চলের এবং জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষের সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছে। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আওয়ামী লীগ নেতৃকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দেশে ফিরবেন বিএনপির নেতা আমির খসরু। প্রায় 1.5 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল শুক্রবার বিকাল 5:30টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, কারামুক্তির 2 মাস পর চিকিৎসার জন্য গত 26 এপ্রিল সন্ধ্যায় স্ত্রী সহ আমেরিকায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল। আমেরিকায় তাদের মেয়ে তাহমিনা চৌধুরী আছেন। গত বছর 3 নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে 28 অক্টোবর দলের মহাসমাবেশের সংঘর্ষে এক ককটেল স্থাপন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের 15 ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি হন আমির মাহমুদ খসরু। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভা এবং কর্মসূচি ঘোষণা করেন তিনি। হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় 10 দফার কর্মসূচি হাতে নিয়েছেন দলটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুর টিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শুরু হবে। তা 32 নম্বরে গিয়ে শেষ হবে। পরের দিন রবীন্দ্র এবং সরোবরে হবে সংস্কৃতি অনুষ্ঠান। এছাড়া রোববার সকাল 7 ধানমন্ডির 32 নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃকর্মীরা। এরপর দুপুরে সোহরাওয়ার্দী সমাবেশ হবে। দলটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য 24 ধরন্ত্রী অভিযান পরিচালনা হবে। সোমবার সন্ধ্যায় হাতিঝিলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর 28 জুন হবে সাইকেল র্যালি। ওবায়দুল কাদের বলেন, আজ দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাস বেরিয়ে এসেছে এদেশ। সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে কাদের। মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, আবার যদি গুলি করা হয় তাহলে আমরাও পাল্টা গুলি চালাবো। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিভিন্ন জাতি গোষ্ঠী এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ তার সমর্থে আমাদের এলাকায় পুলিশ আসে। কাজে সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজেপির দলের উপর গুলি করেছিল। তাদের জানিয়েছি, তারা সেটা বলেছে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না। তিনি বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন হয়ে যে আমাদের এলাকায় নফনত কিছু নব হারিয়েছে। কাজে সেখান দিয়ে আমাদের নৌযান চলাচল করতে পারে না। মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়, যে কারণে এই বিপত্তিটা ঘটে। কখনো মিয়ানমারের আর্মি আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা উভয়কেই বলে দিয়েছি, আমরা আবার যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করব। এখন থেকে
থেকে আর কোনো গোলাগুলি হচ্ছে না। এখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি সেখানে আর গুলি হবে না। তারপরও আমাদের দ্বারা এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা সাবধানতা অবলম্বন। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের। বৃহত্তম সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির নায়েবে আলিম এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সিলেটের বন্যা দুর্গতদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যার পানিবন্দীর দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর সকলের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা এবং শিয়ারা এবং কয়েক পূর্ব থেকেই বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে 13.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট এবং মহান গভীর প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মোট 13.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছেন। জমির ফসল, সবজি, ফলের বাগান এবং বীজতলা পানিতে তলিয়ে গেছে এবং গৃহপালিত পশু পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়াও নেত্রকোনা, শেরপুর এবং নীলফামারী এবং কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি জেলায় নিম্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা করা হচ্ছে।